পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো। এরই মাঝে দুটো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইসান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে 80+ নাম্বার ছুটে যায় তাহলে ইসান তাকে বাসায় নেবে না। জানে এগুলো মজা করে বলে, তাও নিজের মান সম্মান শ্বশুরবাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক। রোববার গণিত পরীক্ষা। সেই হিসেবে পদ্ম দিন রাত অঙ্ক নিয়ে বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল। শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা কাজ করছে না। এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্ম? ফোন। পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার আর ভালো লাগছে না, এত চিন্তায় মাথা নিতে পারছি না। পদ্মের কথায় ইজান প্রপোজ গেল। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো, না বললে বুঝবো কিভাবে বলো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয় 80-এর উপর নাম্বার থাকতে হবে। আচ্ছা, আপনি একটু বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজান পদ্মের কথা শব্দ ছাড়াই হাসলো। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল? হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজান গভীর কণ্ঠে বলল, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এত ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেও পারতো। বড্ড বাজে লোক একদম। আপনাকে কি বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ না। ইজান এবার শব্দ করে হাসলো। ইজানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল। সেও হাসছে। আমার পদ্ম ফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শোনা মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেললো। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজান বলল, আচ্ছা তাহলে কলটা রেখে দেই আমি। পদ্ম সাথে সাথেই বলল, না না, আচ্ছা আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভেতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না ইজান আসলে কি বলছে। বুঝিনি, কি বলছেন? ইজান একটা নিঃশ্বাস ছাড়লো। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন যাচ্ছে? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসাও সম্ভব না, কত দূরের পথ। আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কিনা, আর তুমি কি বলছো আসবেন নাকি কত দূরের পথ? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো, অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্ম তো মনে মনে ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজান ধমক দিল। কথা বন্ধ কেন? দুইবার জিজ্ঞেস করছি, আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল। ভীষণ মন চাচ্ছে। ইজান হাসলো। পদ্ম তাহলে দরজা খুলো। তো অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? দরজা কেন খুলবো? এখন রাত প্রায় 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজান বিরক্ত হলো। এ কি আসলে কিছু বুঝতে পারছে না? কলটা কেটে না, যাও দরজা খোলো, একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছু বলল না। ইজানের কথার মতো কলটাও কাটলো না। আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে, যদিও ভয় করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পায়। যদি হঠাৎ দরজা খুলতে সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে করে পদ্ম পা চলছে আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টেজে শক খেলো। এ দেখি ইজান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পেছনে ফিরল, ভেবেছে এটা মিথ্যে। আবার ইজানের দিকে ফিরে তাকালো। এটা স্বপ্ন নয় তো? তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা স্বপ্ন। আসলে ইজান দাঁড়িয়ে আছে। পদ্মর রিয়াকশন দেখে ইজান হাসছে। নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে। ইজান হেসে পদ্মকে জড়িয়ে ধরলো। পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল, পদ্ম আমি ইজান, এত অবাক হওয়ার কিছু নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইজান হেসে দিল। হ্যাঁ এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখানে
এখন কেন? ইছান ভ্রু কুঁচকালো, পদ্মকে ছেড়ে দিল। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। পদ্মের চোখ বড় হয়ে গেল। এই না, যাবেন না। তাহলে এখন কি করব? পদ্ম ইছানের হাত ধরলো। ভিতরে আসুন। ইছান পদ্মকে বলল দাঁড়াতে। সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইছান চাবি নিয়ে আসছে, সাথে আরো কিছু ব্যাগও। পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলো কি? ইছান ব্যাগগুলো রাখলো ভিতরে এনে। তোমার যে ডেঞ্জারাস বোন আছে, বাবা রে, সে জানে কখন আবার কি বলে অপমান করে ফেলে। তার কথাগুলো খুবই জঘন্য। দুলাভাই হিসেবে একদিনও ভালো কথা বলেনি। এমনি দেখা হলে অপমান করে। এখন যদি জানে খালি হাতে শ্বশুর বাড়ি এসেছি, আমার ইজ্জত একদম পানি পানি করে দিবে। পদ্ম হেসে দিল ইছানের কথা শুনে। এই দুই মানুষের কখনো মিল হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এগুলো এখানে থাকুক, আপনি ভিতরে যান, আমি আসছি। কোথায় যাবে? শুনো, কাউকে এখন বলার দরকার নেই, সবাই ঘুমিয়ে আছে। যদি বলেছো তাহলে আমি চলে যাব, কিন্তু আচ্ছা, বলবো না। কিন্তু আপনি কি কিছু খাবেন না? আমি খেয়ে এসেছি, রুমে চলো এখন। পদ্ম ইছানের সাথে রুমে আসলো। ইছান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে পদ্ম ইছানের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসলো। বলেছে খেয়ে আসছে, তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি? এই জন্য চা বানিয়ে আনলো। পদ্ম চা অত বেশি পছন্দ করে না, তাই আর নিজের জন্য বানালো না। ইছান শার্ট চেঞ্জ করে এখন টি শার্ট পরেছে। দেখে মনে হচ্ছে গোসল করেছে, কারণ চুলগুলো থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। আপনি গোসল করেছেন? ইছান মাথা নাড়ালো। পদ্ম ইছানের সামনে চা নিয়ে দাঁড়ালো। চা বানিয়েছো কেন? আপনাকে না খাইয়ে রাখবো নাকি? চা খেলে আমার পেট ভরবে বলে মনে হয় তোমার? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইছানের দিকে। আপনি না খেয়ে এসেছেন? ইছান পদ্মের অধরে হাত রাখলো। আমার মন তো অন্য কিছু খেতে মন যাচ্ছে। পদ্ম সরে আসলো ইছানের থেকে। দেখুন, এখন এসব ভালো লাগছে না, আপনি চা খান। দাও। ইছান চাটা মুখে দিয়ে চেহারাটা বিকৃতি করে ফেললো। পদ্ম ভরকে গেল। চা মনে হয় ভালো হয়নি। ভালো হয়নি? চিনি দাওনি তো একটু? বিশ্বাস না হলে খেয়ে দেখো। পদ্ম খেলো, ঠিকই চিনি দেয়নি। একদম পানির মতো লাগছে চা। পদ্ম ইছানের হাত থেকে চায়ের কাপটা নিয়েই নিল। থাক, আপনারা চা খেতে হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন, জার্নি করে এসেছেন। ইছান তার হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল। তোমার না ম্যাথে প্রবলেম? হুম। চলো দেখি কোথায় প্রবলেম। এখন অঙ্ক করব না। ইছান ধমক দিল। করতে হবে। ইছান পদ্মের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো। পদ্মের পাশের চেয়ারে টেনে নিচেও বসলো। ইছান পদ্মের এই অবস্থা দেখে যা বুঝলো সে কিছুই পারে না। ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট, এখন দেখি ঘোড়ার ডিম সে। প্রায় 5টা অঙ্ক করে দিল ইছান। এখন পদ্মকে প্রচন্ড ঘুমে ধরেছে, চোখ মেলে তাকাতেও পারছেন একটুও। আমার ঘুম আসছে, চলুন না ঘুমাতে যাই। ইছান পদ্মের কথা মতো ঘুমাতে গেল। পদ্ম ওদিকে ফিরে শুয়েই পড়ল, যেটা ইছানের সহ্য হলো না। পেছন থেকে পদ্মকে জড়িয়ে ধরলো। পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এবার শান্তি লাগছে ইছানের। এতদিন এটাই মিস করছিলাম পদ্মফুল। পদ্ম চিমটি কাটলো ইছানের হাতে। ইছান আর একটু গাঢ় করে জড়িয়ে ধরলো। একটু ভালোবাসার কথা বলতে পারবে না? সকাল 5টা। পদ্ম তাড়াতাড়ি উঠে পড়লো, কারণ তার মাকে বলতে হবে ইছান এসেছে, তার জন্য নাস্তা বানানো লাগবে। এখন যদি না বলে তাহলে তার মা তাকে ইচ্ছে মতো বকবে। পদ্ম আস্তে করে ইছানের হাতে এক পাশে রাখলো, হাত দিয়ে চুল খোপা করে দরজা খুলে বেরিয়ে গেল। রুবিনা খাতুন খুব রাগ করলেন, কারণ কেন তাকে কিছু বলা হয়নি। আরো ইছানও কিচ্ছু খায়নি শুনে তিনি পদ্মকে 1000টা বকা দিলেন। রুবিনা খাতুন এখন ইছানের জন্য নাস্তা বানাচ্ছে। পদ্ম তার মায়ের পাশে বসে আছে। 9টা। পদ্ম ইছানকে ঘুম থেকে উঠানোর জন্য রুমে আসলো। ইছান আগে উঠে বসে আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। পদ্ম ঠিক ইছানের সোজাসুজি দাঁড়ালো। ফ্রেশ হয়েছেন? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে পাইনি কেন তোমায়? আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা খুব বকেছে, কেন জানায়নি। আচ্ছা, খেতে আসুন এখন। আগে তো স্পেশাল কিছু পাই, তারপর খাবো। স্পেশাল কিছু কি আবার? উফ, তুমি এত বোকা কেন পদ্মফুল? আমার মনের ভাষা বুঝতে পারো না?
কেন তুমি বড় হলে না? ঈশান পদ্মকে টেনে তার কোলে বসালো। পদ্ম হকচকিয়ে গেল। পদ্মের গালে সুন্দর করে চুমু বসিয়ে দিল। পদ্ম ঈশানের হাত খামছে ধরল। তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটলো। আপু, মা ডাকছে। দুর্ভাগ্যবশত পুষ্প দেখে ফেললো। সাথে সাথে পুষ্প ওদিকেই ফিরে গেল। কি কি দেখে ফেললাম? পদ্ম জোর করে ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ইস, এমনটা না হলেও পারতো। এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে? ঈশান শান্ত কণ্ঠে বলল। ছি করো না, দোষটা তোমারই ছিল। তুমি ভুল সময় এসে পড়েছ। এগুলো আবার কারো কাছে বলতে চাও না? ঈশান পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুরিয়েছে। এখন পুষ্পের কোনো রাগ নেই ঈশানের প্রতি, বরং ঈশান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি পুষ্প খুশি হয়। দেখতে দেখতে পদ্মের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ সে আবারও ঢাকা শহরে দ্বিতীয়বারের মতো পা রাখবে। এই যেন এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার যেমন লেগেছিল এবারও ঠিক ওই রকমই লাগছে। পদ্ম তার ব্যাগ গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। পদ্মের হাসি দেখে পুষ্পের রাগ হলো ভীষণ। পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে, আর এদিকে পদ্ম হেসেই যাচ্ছে। এক প্রকার রাগ হয়ে পুষ্প পদ্মের সাথে কথা বলছে না। রুবিনা খাতুনেরও মনটা খারাপ হয়ে আছে। তার মেয়ে এতদিন ছিল, আজ চলে যাবে। পদ্ম এবারও গ্রাম থেকে আসার সময় কান্না করেছে, যেটা দেখে ঈশান খুব বিরক্ত হয়েছে। এখনো গাড়িতে বসে ক্রমাগত চোখের পানি ফেলছে। তোমার আসলে সমস্যা কি বলো তো? পদ্ম ঈশানের দিকে তাকালো। কোন সমস্যার কথা বলছেন? এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কাঁদো, আবার আসার সময়ও ঠিক একই কাজ করো, সেটাই জিজ্ঞেস করছি, তোমার সমস্যাটা আসলে কোন জায়গায়? পদ্ম মুখ ফিরিয়ে নিল। সমস্যা মানে কি সে জানে না। গ্রাম থেকে চলে আসার পর তার যে কষ্ট হচ্ছে, সবসময় উল্টাপাল্টা কথা শুনে। কথা বলছো না কেন? কি বলবো আমি? যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না। মেয়ে মানুষ এত যে কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। যদি আর একবার কাঁদো তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব। পদ্ম কিছু বলল না, মাথাটা এলিয়ে দিল ছিটে। চোখ জ্বলছে, একটু ঘুমালে ভালো হতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না বলে ঈশান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমাচ্ছে দেখে ঈশান মনে মনে বলল। সারাদিন কাঁদবে আর ঘুমাবে, এই কাজ তার। ঈশান পদ্মকে নিয়ে শেখ দিলে আসলো। এখানে কিন্তু আজ থাকবে না। হঠাৎ ঈশানের মন চাচ্ছিল তার মা বাবার সাথে পদ্মের দেখা করানোর দরকার আছে। তার উপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানে আসে। পদ্ম ঈশানের আগে তড়িঘড়ি করে বাসায় কলিং বেল চাপ দিল। ইজনিয়া দরজা খুলল। পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল। কেমন আছো ভাবি? ভালো আছি আপু। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ঈশান আসলো। তার মেজাজটা চটে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা? ভেতরে গিয়েও তো বলতে পারে। ইজনিয়া, সর সামনে থেকে। তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভেতরে ঢুকতে দিবি না। আর এখানে দাঁড়িয়ে কিসের কথা? ইসনিয়া সরে আসলো। ঈশান দ্রুত পায়ে উপরে উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। পদ্ম ইসনিয়ার সাথে কথা বলতে মনিরা শেখের কাছে যাচ্ছে। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরল। কেমন আছো পদ্ম? ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মনিরা শেখ হাসলো। আমিও ভালো আছি। না, সে কি আর বাসায় থাকে বলো? আচ্ছা, তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, পরে না হয় কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ঈশান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথাও যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম। যান, গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতেই চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসল কথা তো বলবে না, জানা আছে পদ্মের। পদ্ম এসে দেখে ঈশান এখনো বসে আছে। জাননি এখনো? ঈশান পদ্মের দিকে তাকালো। যাব, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ঈশান উঠে পদ্মকে ভিজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ালো। ঈশান চলে গিয়েছে। পদ্ম ইসনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একা কি থাকা যায় নাকি? পদ্ম ইসনিয়ার রুমের সামনে দাঁড়ালো। আপু আসবো? ইসনিয়া এতক্ষণ বই পড়ছিল।
পদ্মের ডাকে মাথা তুলে তাকালো। ও ভাবি তুমি? জি আপু। আরে আসো আসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইসনিয়ার সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? ইসনিয়া হেসেই উত্তর দিল। নিজের মেন সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়াও আবার থাকতে পারি না, অভ্যাস হয়ে গিয়েছে। আপু তুমি না মেডিকেলে পড়েছো, তুমিও কি তার মতো ডাক্তার হবে? ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হয় তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ার মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট তারা সব রোগের ঔষধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ওষুধ দিতে পারে না? যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যার এসসিপিএস যেটা, সে সেই বিষয়েই ডক্টর, বুঝেছো? ও তাহলে তো ইজহান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমি তো তাও মেডিকেলে পড়েছো, আমি তো সেটাও পারবো না, মাথা কিচ্ছু নেই। ইসনিয়া হাসছে পদ্মের কথা শুনে। তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুসকি মুসকি হাসছে। ইসানকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগতো তার। ইস, একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা, পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইসানের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইসান রেগে যাবে পদ্মের কথা। ইসানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইসনিয়া আর পদ্ম কথা বলল। এক সময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইসনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙলো যখন একটু একটু সন্ধ্যা হয়ে এসেছে। তখন বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। ইসনিয়া নেই রুমে। ইসনিয়ার রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই ছেলে আবার কোথা থেকে এসেছে? কখনো এই বাসায় দেখিনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরলো। তুমি কে? এখানে এসেছো কিভাবে? বাচ্চাটা ভয় পেল পদ্মকে দেখে। ছাড়ো আমারে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল, আগে বলো এখানে কিভাবে এসেছো, আর কার সাথে এসেছো? তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাতে খুব জোরে কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে। ছোট হলে কি হবে, দাঁতের যে পাওয়ার। পদ্মের হাতে একদম দাগ বসে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেল। কামড় দিচ্ছ দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। আমার মাম্মামের মালির বাসায় এসেছি। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এদিকে কথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে। বাপরে, কিসব বলছো? তোমাকে ধরে রেখে লাভ নেই, যাও দৌড় দাও। পদ্ম বেসিংয়ে এসে মুখ ধুচ্ছিল। বাচ্চাটার দেওয়া কামড় দেখছে। কি ভয়ঙ্কর ছেলে, একেবারে কামড়ে লাল করে দিয়েছে, খুব বাজে ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে সে রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে এখানে, আর কেনই বা এসেছে। পদ্ম রান্নাঘরে আসলো। মুনিরা শেখ রান্না করছে। তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মুনিরা শেখের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। মুনিরা শেখ পদ্মের দিকে তাকালো। পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড় করালো। এই যে পদ্ম, ইজহানের বউ। ও এতক্ষণ ঘুমেছিল, তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম, ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়। একজন তোমার খালা শাশুড়ি আর একজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল। তাদের সাথে কথা বলল। মুনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মনিরা শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিও, বুঝেছো? অনেক মানুষ আসছে, আরো আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে? মা, শাড়ি পরবো কেন? আজ ইজহানের জন্মদিন। পরশুদিন রাতে ইজহান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এটা পরো। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইছানের জন্মদিন?
অথচ ইছান একবারও তাকে বলেনি। এতটাই পর ভাবে ইছান। তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা, তুমি শাড়ি রেডি করে নিচে এসো। ইজান কিছুক্ষণ পর চলে আসবে, সাথে ওর হসপিটালের অনেক লোকজনও আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। পদ্ম বসে রইল। ইছান একবার বলতেই পারত, তারা জন্মদিন একবারও বলেনি। আজ আসুক, একটুও কথা বলবো না। দিন দিন বেশি বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইছান তাকে কিছু বলল না। সব মানুষ জানে অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি, একটুও বাসে না। যদি ভালোই বাসতো তাহলে ঠিকই বলতো। পদ্ম রাগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইছানের রুমে আসলো। যেহেতু মনিরা শেখ বলেছেন শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরলো। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেওয়া আর ঠোঁটে একটু লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না খারাপ লাগছে না তো, ভালোই লাগছে। কালো শাড়িতেও মানিয়েছে তাকে। ইজান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোকাচুকি হয়েছিল, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে পদ্ম ততবারই মুখ ফিরিয়ে নিয়েছে। যতই হোক, আজকে ইজানের সাথে একটাও কথা বলবে না। ভালো কথা বললেও সে আজ বলবে না। পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইজানের সাথেই বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইজান কেক কাটবে, অথচ তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্মর মুখটা ফিরিয়েই নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইজান তার পাশে দাঁড় করালো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে। তাই ইজান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইজান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আসতে অনেক সময় লেগে গেল। পদ্ম রুমে এসে দুম করে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়িটা চেঞ্জ করে আসলো। ইজান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছেন, এই রাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হয় না। পদ্ম, এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না। গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্মফুল, আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদোল নেই। আগে থেকে ইছান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম তো শুনছেই না। ইছান এবার ধমক দিল, পদ্ম, এখানে আসো। যদি তুমি এই মুহূর্তে আমার সামনে না আসো তাহলে আমি রুম থেকে বের হয়ে যাবো। সারা রাত বাড়ি ফিরবো না। এই জানলে আর কখনো দেখতে পাবে না তুমি। পদ্মের মনটা থক করে উঠল। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইছানের সামনে দাঁড়ালো। ইছান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো, এতক্ষণ যে ডাকছি কানে আসে নাই? কেন আসবো বলুন? আজ যে আপনার জন্মদিন, আমাকে বলেছেন। আমার মায়ের কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইছান শব্দ করে হাসলো। পদ্ম ইছানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয়ই এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিষে উদাও হয়ে যাবে। এই জন্যই আমার পদ্মফুল রেগে আছে। ইছানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাত এক জায়গায় লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। মুহূর্তে ইছানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার! পদ্ম ইছানের এই রূপ থেকে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে, আগে কখনো পরিচিত হয়নি। আর ইছানও দেখায়নি তার এই রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে। মিছি মিছি কেন সে বকা শুনবে? একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইছান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনি আপুর রুমে। একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এই বাসায় তো কোনো বাচ্চা নেই। আর আসলো কোথা থেকে?
আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটিও সেরকম কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞাসা করার জন্য তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইজান ফ্রুকুসকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লো। না। তাহলে কি শুধুই কামড় খেলে? সাথে একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকালো। ইজান সজ্ঞানে কথাটা বলছে তো, কি সব বলছে? বাচ্চার সাথেও কি বাচ্চা হয়ে যাবে নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব? এতটা নির্বোধ নই আমি। ইজান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘুরালো। পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরা ছিল, এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা সে তো দেখেনি। পদ্ম ইজানের কোটে হাত দিল। পরক্ষণে ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটা কখন করেছেন? আমি তো দেখিনি। ইজান পদ্মের হাতের উপর হাত রাখলো। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাইরে থেকে এসে এটা পরেছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও। ইজান তার ঠোঁটটা ভেজালো। সত্যি তুমি নির্বোধ না? পদ্ম, তুমি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ইজান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? উহুম, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা তাহলে আমি গিফট দেই, বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসলো। ইজান আবার কিসের গিফট দিবে? ইজান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো। ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইজানের জন্মদিন অথচ পদ্ম গিফট পাচ্ছে। বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। ইজান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলেন। আপনার জিনিস আপনি খুলবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি খুলেন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্ম খুব বড় সড়ো করে অবাক হয়েছিল। আরো একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে এক পলক নয়নে তাকিয়ে দেখছে ইজান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারতো। আর এদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইজান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত ধারা পেছনে নিল। মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেয়নি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দেব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি ম্যাডাম। কেন, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই। আসলে আপনি খুশি হননি? এটাকে আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ালো। তুমি যে তখন শাড়ি পরেছো, আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি পরবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজান ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইজানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না, আমি শাড়ি পরবো। ইজানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা তাহলে তুমি পড়ো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। বলে ইজান বেলকনিতে চলে গেল। ইজান চলে যাওয়ার পরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সবকিছু ঠিক আছে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুঁচকে ফেললো। এটা কবে সুন্দর করে করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাক দিল। ভিতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল।
পদ্ম তার চোখেই বরাবরই সুন্দর, যে কোনো অবস্থাতে। ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজান কুচি ঠিক করে দেয়। এই জন্যই মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইজান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল। সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম অম্লান হাসলো। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল। কি দিবে আর? তার কাছেই বা কি আছে? কি দিব আপনাকে? আমার কাছে তো কিচ্ছুই নেই। ইজান ফ্রুকুসকে তাকালো। সত্যি কিছু নেই? না, নেই। ইজান পদ্মের চুলের খোপাটা তার এক হাতেই খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইজানের দিকে। উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা দেয়। এভাবে তাকিয়ে থেকো না পদ্মফুল, প্রেমে পড়ে যাবে। পদ্ম এবার সরাসরি তাকালো ইজানের দিকে। ইজান তার সবগুলো দাঁত দেখেই হাসছে। আমার বইয়েই গেছে প্রেমে পড়তে। ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইজান এমন ভাবে হাতটা ধরছে। আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কার শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়তে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে একদমই ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইজানের কথা। মানে বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইজান যেন পদ্মের কথাটা শুনলো না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইজান ঝুঁকে পদ্মর গালের সাথে তার গাল স্পর্শ করালো। ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। এই কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন। কিছুই বলার নেই তার কাছে। আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক আপাতত। পদ্ম, একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইজানের দিকে। কি? আগে বলো তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিয়েছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দিই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এইটুকু বলেই ইজান থেকে গেল। ইজানের বলা কথাগুলো খোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন। তাই শোনার আগেই মতামত চাচ্ছি আর কি। আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ইজান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, আর ইউ রেডি? পদ্ম আঁতকে উঠল ইজানের কথায়। এমনটা হবে ভাবিনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইজান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধোকা খাবে কখনো ভাবিনি। আর পূর্ণতার শব্দ মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতি জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ইজান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারছো না। আচ্ছা বলতে হবে না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বউয়েরা তো কষ্ট সহ্য করতে পারবে না, চলো। ইজান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। আজ আর বাধা দিবে না। ইজানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলক ভাবে তাকিয়ে দেখছে। ইজান পদ্মকে বেডে শুয়ে দিল। ইজান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটি সে, যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসাবে মানতে নারাজ ছিল। এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কি রকম হবে? ইজানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে না। ইজান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্ম ফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো।
সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল, পদ্ম যেন পদ্ম ফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ইছান পদ্মের ঘাড়ে মুখ ডোবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতে ইছানের মাথায় চলে গেল। ইছানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করে ইছানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে ধীর হচ্ছে। পদ্মের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইছানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব খোলাটে লাগছে। বারবার পদ্মর চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইছান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠে ইছান তার ওষ্ঠ মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইছান এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করছিল। আজ সে সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ইছান চোখ খুলে পদ্মকে দেখছে। ইছানের বক্ষে পাখি ছানার মতো লেপ্টে আছে, গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইছানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইছানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ইছান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙলো 10টার আরো পরে। ইছান ইচ্ছে করে জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইছানের দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বেহার মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও এই কাজ কিভাবে করতে পারলো? ইছান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে। মুস্কি মুস্কি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ইছান, পেছন থেকে জড়িয়ে ধরলো। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইছানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়। পদ্ম ব্যাকুল হয়ে গেল। সে কি বলেছে আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবা না, তাও এমন কেন করছো? ছাড়ুন আমাকে। কেন কেন ছাড়বো আমি তোমাকে? ছাড়ার জন্য তো ধরিনি। এই ইজহানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইজহানের ভালোবাসা এত বেশি প্রখর যে এসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না, এসব চিন্তা ছেড়ে ফেলা মাথা থেকে। ইছান কি বলেছে? বোকা বোকা চাহনিতে ইছানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইছানকে এভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা দেখলো। পদ্ম অম্লান হাসলো। সেই হাসিটা ইছান দেখলো না। সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইছান তার গাল এগিয়ে দিয়েই বলল। একটা চুমো খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। পদ্ম মুখটা কুঁচকালো। ইস, লজ্জা জিনিসটা বলতে কিচ্ছু নেই। আমি আপনার মতো এসব পাই না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এসব নিয়ে পড়ে থাকে। ইছান গলা ছেড়েই কাশলো। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না, যাবে না। শুধু তো একটি চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলেনি। পদ্ম এমন নির্মম উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো। এটা আসলে ইছানের সাথে মানায় না। আমি তোমাকে যেতে দেব না। শোনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পারছো বিবিজান। যদি বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেললো। কাল রাতের কথা মনে পড়তেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিক মতো বলছে না। আবার নতুন শব্দ বের করেছে, বিবিজান। মুহূর্তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে যেতে লাগলো। ইচ্ছে করছে ইছানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। না হলে ডাক্তার সাহেব আরো বেশি বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইছান গা ছাড়া ভাব নিয়েই বলল। এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক, বলবো না। কারণটা হচ্ছে আমার ডিয়ার লিসেনার্সরা লজ্জা পাবে। এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশ তুমি অনুভব করতে পারো।
এই যে ইজান তোমার মন চুরি করছে, সেটা পারো অনুভব করতে? পদ্ম শুধু ইছানের কথা শুনছে, আর কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইজানের ঠোঁটের স্পর্শে পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথেই পদ্মকে ইজান গভীরভাবে জড়িয়ে ধরলো। আগে পারমিশন নিয়েছে, এখন সেটাও নেবে না। সো সব কিছু তোমাকে সহ্য করতে হবে। ভাবি, তোমার শরীরে এইসব কিসের দাগ? ইসনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইহানের জন্য তাকে এইসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইসনিয়ার দিকে তাকালো। ইসনিয়া দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মুনিরা শেখও পদ্মকে দেখলো, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজই ঈশানকে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটাল যাচ্ছি। ঈশান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ঈশান পদ্মের দিকে তাকালো। পদ্ম রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ঈশান এটার মানে বুঝলো না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? তবে ঈশান কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ঈশান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না যাওয়ার সময়। এজন্য সে শুকরিয়া আদায় করছে, কারণ না হলে ইসনিয়া আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক, তবুও ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়ার কিছুই কাজ করে না। মনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে। গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজে হাসছে। কাল রাতে কি না হলো, স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ঈশানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে, তাহলে নিশ্চয়ই বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। একসময় তার হাসিটা বন্ধ হয়ে গেল। বিকেল 4টা। পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা থাকতে। সেই যে খেয়ে এসে শুয়েছিল, এখনো শুয়ে আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিতে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইসনিয়া রুমে গেল। ইসনিয়া পায়ের উপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজায় টোকা দিল। ইসনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল ভিতরে আসতে। পদ্ম কুটিসুটি পায়ে ভিতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কি না কি এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছিলা? না হলে চলে যাব। ইসনিয়ার সাথে সাথে উত্তর দিল। আরে না না, বসো। আমারও একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। এখন একটু বসে বসে গল্প করতে পারবো। পদ্ম হাসলো। ইসনিয়া আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বলেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইসনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখি লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এইসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইসনিয়া পদ্মের চিবুক ধরে বলল। ওরে আমার ভাইয়ের লজ্জাপতি সখী না। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইসনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। পদ্ম আর ইসনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতো বেশি কথা বলা মানুষের পছন্দ করে, আর ইসনিয়া হলে তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলে তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা তার ছিল।
তার ফুফাতো বোনকে তার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুর বাড়ি এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে। তারা অমায়িক মনের মানুষ। সে কখন মনিরা শেখ পদ্মকে বললেন ইজান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি, বসে বসে এখনো কথা বলছে। ইজান তার মায়ের থেকে শুনেছিল পদ্ম ইসনিয়ার রুমে। পদ্ম জানে ইজান এসে তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিচ্ছু নেই। ইজান একা বসে দুঃখ প্রকাশ করছে। তার কপালে জুটেছে একটা। পদ্ম, রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পেছন ফিরে দেখে ইজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইসনিয়া তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইজানের ধমকে। ইসনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজানের কাছে গেল। ইজান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির উপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায়। শোনো পদ্ম, এত রাগ করা ভালো না, আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো না। গুনাহ হয়, বুঝছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কই থেকে আসে। আমি তো কোনো দোষ করি নাই, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটুও দাম দাও না তুমি আমাকে। ইজান পদ্মকে শুয়ে দিল, অতঃপর পদ্মের বক্ষে মাথা রাখলো। ইজানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে। কিছু বলতে যাবে, তখনই ইজান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ইজানকে আর কিছু বলতে মন চাইলো না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তির প্রয়োজন। পদ্ম চুপচাপ ইজানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান। জীবনে একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্কও পরিবর্তন হয়। ঠিক তেমনটাই হচ্ছে ইজান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। পদ্মকে ইজান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইজান এখান থেকেই হসপিটালে যায়। পথটা কাছে হয় তার জন্য। ইজান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা। এখন আর একা থাকতে ভয় লাগে না, আরো ভালোই লাগে। দুপুরে ইজান বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিনের ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইজান শুধু পদ্মকে চালাবে, এটা তার নিত্যদিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইজান আসবে। প্রতিদিন এক সময়ে আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হয়ে যাচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল। এখনো ইজান আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার বিকেলে নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ইজানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইজান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইজান কল রিসিভ করলো। ও, পদ্মফুল কল দিয়েছো, দেখিনি তো। পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল আর এখন এটা বলছে। পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইজান বুঝেছে পদ্মের এই রাগের রহস্য। কিছু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইজান নিজে নিজেই বলছে অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ইজান সব কাজ শেষ করে বাসায় এসেছে। চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজাটা খুলে। ইজান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইজান নিজের শার্টটাও চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। হয়তো পদ্ম এখনো না খেয়ে আছে। নিজের পাপকে মোছার জন্য এই পদ্ধতি অবলম্বন করছে। ইজান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ আধা ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুঝে হজম করে নিচ্ছে। খাও না, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো আমার কাজ ছিল তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল।
অর্থাৎ সে খাবে না। খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসাই নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না, খাবো না, খাবো না। ইজানের মুখটা ছোট হয়ে গেল। খাবো না খাবো না কতটা শতবার বলা হয়ে গিয়েছে, যেন ইজান কানে শুনতেই পায়নি। ইজানের মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে, কিন্তু সেটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। হুম, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করবো বলো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্মা। আমি তো তোমাকে খুব ভালোবাসি পদ্ম, আমার পদ্ম ফুল। খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইছানকে। ইজান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখলো। এইভাবে চোখ রাঙিও না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙালো। সব নাটক করছে, সে কি কিছু বুঝে না নাকি? হয়েছে, এবার শুনুন এখান থেকে। আমার আর ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারিনি। এ পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে। এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজানের হাত ধরল। সত্যি মেধাবু প্রেগনেন্ট? ইজান স্বাভাবিক কণ্ঠে বলল। জি ম্যাডাম। পদ্ম ইজানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো, পরক্ষণে আবার বলল। আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধাপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইজান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্ছি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইজান পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজান তাকে নিয়ে চলে এসেছে, কারণ মেধার বাসায় এমনিতেও অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইজান আজ শোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে, ঘুম আসছিল না, তাই ইজানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এইটা কি করছেন? ইজান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইজানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইজান গলা উঁচু করে বলল। আর কি করছো এটা? দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইজানের গলা জড়িয়ে ধরলো। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব, মেধাপুর মতো আমাকে একটা বাবু এনে দিন। ইজান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চায়। বাচ্চার থেকে বাচ্চা হবে। কোন ভূত এখন মাথায় চেপে বসেছে কি জানি। এখন এই আপ পাগলটাকে সামলাবে কিভাবে? ইজান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলেছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেললো। ইজানের এই কথা তার পছন্দই হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইজান হো হো করে হেসে উঠল। ইজানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করার বাচ্চা গিফটের অনেক পার্থক্য আছে। পদ্মের মন মানল না ইজানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যেই তার বাচ্চা চায়। আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজহান ভাইয়া। ইজানের চোখ কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আত পাগল ভেবেছিল, এখন দেখি পুরোই পাগল মেয়েটা। পদ্মের ভাই ডাকা ইজানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইজান পদ্মের মুখ চেপে ধরল। খুবই হালকা ভাবে ধরেছে যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে পড়ল।
তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করোনি, রাইট? পদ্ম মাথা নাড়ালো, অর্থাৎ ইজানের বলা কথাটা সত্য। তাহলে আর কখনো ভাই ডাকবে না, এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইজানের গালের দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল, আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এইসব কথা শুনতে। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইজান ধমক দিল পদ্মকে। সব সময় ফাজলামো করবে না, এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম, এখন আবার কিসের পাগলামো শুরু করছো? এই বয়সে বাচ্চা নেওয়াটা কতটা রিস্ক তুমি বুঝো? শুধু বললেই হয় না সবকিছু, সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইজানের কথায়। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ দুইবার কাঁদিয়েছেন, আপনার কি মনে একটু দয়া মায় নেই? বদলোক একটা। আর আমার কাছে আসবেন না আপনি, এখন আর আমাকে ভালোই লাগে না। জানি তো, সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচন্ড বিরক্ত হলো ইজান। একে তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়, তাই বেশিরভাগ সময় ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না, উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ, অসহ্যকর লোক একটা। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান পদ্মকে বেশি জোর করলো না। সকালে উঠে ঠিকই রাগ কমে যাবে, এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজে আসে কথা বলার জন্য। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল, মনে মনে বলছে ভালোই হয়েছে পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে, এখন সে একটু কাজ করতে পারবে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলো নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে, এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এই জন্য এই পেশাটা তার এত পছন্দের। রাত 2টা, ইজানের কাজ শেষ হলো, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো, তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইবান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠের এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরাই পাগল, আর এই পাগলকেই ইজান বেশি পছন্দ করে। পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভিতরে এক ভালো লাগা কাজ করে। ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানে লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে অস্ত্র ছুঁয়ে আবারও জড়িয়ে ধরলো খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রান্ত করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল 8:30, পদ্মের ঘুম ভাঙলো, তাও তীব্র রোদের আলোয়, যেন সূর্য মামা তার দিকে মুখটা রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো। উঠে গিয়ে পদ্মাটাও দিতে পারছে না, কারণ ইজান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইজানের সব নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখটা বুঝে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণে রাগে মুখটা লাল হয়ে উঠলো। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইজানের উপর, আবার রাগ হচ্ছে সূর্যি মামার উপর। দুজন যেন ইচ্ছে করে সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইজানকে জোর করে নিজে থেকে সরিয়ে দিল। ইজান তো ঘুমাচ্ছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালে নাস্তা বানাচ্ছে, আজ শুক্রবার, তাই ইজানও হসপিটাল যাবে না, এই জন্য এতক্ষণ ঘুমাচ্ছে। না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেক দিচ্ছে। হঠাৎ পেছন থেকে পদ্মকে ইজান জড়িয়ে ধরলো। মৃদু কেঁপে উঠল সে।
আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠেছ? বাইরে থেকে নাস্তা আনা যেত, আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত, আর ভালো লাগছে না ইজানকে। মন চাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে। ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমে আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয়েছে, আমি উঠেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজান পদ্মের গাল দুটো টেনে দিল, যা পদ্মকে আরো রাগিয়ে তুলেছে। জি ম্যাডাম, অফকোর্স সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্য ক্ষতি, এটা কে বোঝাবে তাকে? কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে বুঝদার হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইছানের কাছে যায়নি, দুই দণ্ড বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে, তার বাচ্চা লাগবে। আর ইজান সে তো তার কথা একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিকই এই কথা ভুলে যাবে। ইজান প্রতি শুক্রবারের মতো আজও বিকেলে বের হলো। সেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণীর বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেয়েটা খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো আছি ভালো, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু, একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু, আমার বাচ্চা চাই এক্ষুনি, কিন্তু উনি রাজি হচ্ছে না। মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চাকে কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টালো। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা দিতে চাইছো পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সি সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটাই কঠিন। ইজানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট। অবশ্যই অনেকে বলবে যে কোনো এতে পরে বাচ্চা নিচ্ছি। আমি প্রেগনেন্ট, অবশ্য অনেকে বলবে যে কোনো এতে পরে বাচ্চা নিচ্ছি। আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভেবো। ভুলবশত যদি প্রেগনেন্ট হয়েও যাও তাহলে তোমার নিজের লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি, নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপু সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ছেড়ে নিল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি। এই বিষয় নিয়ে এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছুই নেই। ইজান জানে তুমি তো পিচ্ছি একটা মেয়ে। ও গিয়ে দেখো এইসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না আশা করছি। পদ্ম হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজে খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইজান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইজান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাঁ পাশটা নাড়া দিয়ে উঠল। ইজান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে, মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব। ভিতরে আসবেন না? ইজান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাটছে। পদ্ম ইজানের বক্ষে মাথা রাখলো। ইজান ফোনটা পকেটে ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে।
তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই, তাহলে নিজ থেকে আবার কেন এসেছো? পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না এমন ভাব করলো। পদ্ম ইজানের টি শার্ট ধরে তার দিকে ঝুঁকালো। ইজান ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইজান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো না। পদ্মের রোস্টে তার রোস্টে ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিছুই চাই না তার। এইটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গেছে বিয়ে 4টি বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হ্যাংলামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইজানের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বকবক করতো, এখনো সে আগের মতোই রয়েছে। আর ঝগড়াটে হয়েছে ভীষণ। আজ ইজান আর পদ্মের 4র্থতম বিবাহ বার্ষিকী। এই জন্য শেখ ভিলায় বেশ বড় সড়ো করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজান তাদের প্রত্যেক বিবাহ বার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের সব কাহিনী ইজান খেয়াল করেছে। কাছে এসে দেখবে তা না, দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজান পদ্মের দিকে ছুটে আসলো। পদ্ম আজ শোয়া হয়ে শুয়েছিল। পদ্মের 2 পাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? ভরকে গেল পদ্ম। সে ভেবেছে ইজান তাকে নিশ্চয় খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখছিলাম? মিথ্যে বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় সব দেখেছি। সবার চোখে ফাঁকি দিতে পারবে, এই ইজহানের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে দেখবো। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই? ইজান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা তো কোনোদিনই হবে না পদ্মফুল। শুনুন তো, এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন না। ইজান পদ্মের কথা শুনলো না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজান ব্যাককলের মতো শুধু তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজান বলল, পদ্ম ঠিক আছো তুমি? দরজা খোলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকমই উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখ মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতেই পারছে না এমন অবস্থা। ইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো আমি বুঝতে পারছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরে বমি হয়, মাথা ঘুরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্যে বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজান পদ্মকে কোলে করে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইজান ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছে, এখন আবার কোথায় যেতে চাচ্ছ? খবরদার রুমের বাইরে পা রাখবা না। একটু রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবা। পদ্ম দুর্বল গলায় বলল। না, বাসে কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথা বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেয়েদের কাছে নিয়ে যাবে। যদিও এসব মেয়েলি ব্যাপার, তাই সে এখন থাকতে চাচ্ছে না। এরকম রোগীর চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ, এখন এভাবে শুয়ে থাকাটাই আসলেই মানে না।
এই ইজানকে কে বোঝাবে? আবার একদিক দিয়ে শুয়ে থাকতো, মন চাচ্ছে 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো, মাথা প্রচুর ঘুরাচ্ছে। কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান। কোনো কিন্তু না, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবেই চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। ইজানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুবই কম সময়ের জন্য গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সেই জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে যে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহ বার্ষিকী, আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না। প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরলো। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরে এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো, এক প্রকার ছটফট করছে সে। মনিরা শেখ আর ইসনিয়া রুমে এসেছে। ইজান তখন বলেছিল পদ্ম অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনিয়া আর ইসনিয়া এসেছে। রুমে ঢুকে বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, কি হয়েছে, এমন করছো কেন? পদ্মর মাথাটা মনিরা শেখের বুকে এলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে। কয়েকদিন ধরে বমি, মাথা ঘোরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ। আমি সহ্য করতে পারছি না। মনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো তো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইসনিয়া তো মনে মনে ধরিয়ে নিয়েছে পদ্ম প্রেগনেন্ট। তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না, মনটা যেন আনন্দে দুলছে। শোন ইজনিয়া, 2টো প্রেগনেন্সি কিট আনবি এখনই, যা নিয়ে আয়। ইসনিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মনিরা শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল। তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের কোনো রকম সংকোচবোধ কাজ করলো না, সোজা সাপটা উত্তর দিল। এই মাসে 5 তারিখ ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা, ইজনিয়া কিটগুলো নিয়ে আসুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে, অবুঝ কণ্ঠে বলল। কি ক্লিয়ার হবে মা? মনিরা শেখ হেসে পদ্মের গালে হাত রাখলো। তুমি প্রেগনেন্ট কিনা সেটাই, তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনেই পদ্মের মনটা থক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেদাপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইজান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কতবার যে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে, 1000বার ঝগড়াও হয়ে গিয়েছিল ইজানের সাথে। তবে কখনো গায়ে হাত তুলেনি, শান্ত হয়ে বোঝাতো, না হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসাব নেই। কতবার ইজান তাকে ফিরিয়ে দিয়েছে, ভাবতেই মনটা হুহু করে উঠল। শুধু বলতো বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজান ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়া যায়? প্রায় আধা ঘন্টা পর ইসনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধা ঘন্টা পদ্ম 2বার বমি করেছে। মনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে, পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। 2টো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না।
সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে। আর ইসনিয়া তো নাচছে খুশিতে। মনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক তার মাধ্যমে তো সব হয়েছে। পদ্ম বলে দিয়েছে যেন কাউকে কিছু না জানায়। আর মনিরা শেখও চাননি ধরেই সবকিছু কাউকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছুই বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে, সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছুটা পোলাও খাইয়ে দিয়েছিল, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে। বড্ড বেশি খারাপ লাগছে তার। যেন রুমে এসেছে কারণ ইসনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখে ইজানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ যে কি হলো বুঝতে পারলো না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথেই পদ্ম চোখ মেলে ইজানের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজানের মন শীতল হয়ে আসছে, হাত মিঠু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজান পদ্মকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম নিঃশ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ইজান কি কাঁদছে নাকি? ইজানের মুখটা তার সামনে আনলো। ইজান কাঁদছে, তার চোখের কর্নিশ বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজান ভাঙা ভাঙা গলায় বলল, আমি কখনোই তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ালো। ইজানের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়ার সংবাদ শুনে এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি, তাই। ইজান বুঝেছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজান পদ্মের মুখে অনাব্রত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজানকে জড়িয়ে ধরলো। আজ যেন খুশির শেষ নেই কারোর। প্রেগনেন্সির 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তারা শেখ ভিলায় আছে। ইজানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মনিরা শেখ তার কথা আর কি ভাই বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে পাশে থাকে। সব সময় পদ্মকে তিনি আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়েই বলল। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবই না আমি, দূর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজান পদ্মকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো। পদ্মের পেটে হাত রাখলো। মেয়েটা এত রেগে যায়? ইজান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করে না। আর কখনো এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং? পদ্ম একেবারে মিয়েই গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল। পদ্ম ছটপট করছে, ঘুম আসছে না তার। পিঠ ব্যথা হয়ে আছে। এখনো তার ডেলিভারি 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা।
একপাশে তাকিয়ে দেখে ইজান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথা ছটফট করছে। এক সময়ে তার ব্যথা প্রচন্ড শুরু হলো, শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজান পাশ থেকে চশমাটা পরল। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আসছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল ইজানের। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাজাকোলা করে কোলে করে নিয়ে নিচে আসলো। মেয়েটার কান্না ইজানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজান তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল, তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেয়েটাকে কল করলো। যেহেতু মেয়েটাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারোর মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজানও অপারেশন থিয়েটারে, ও যেহেতু ডক্টর তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়ে সেই অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে, তাই সবকিছু প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার পাশে দুজন নার্স আর ইজান। পদ্ম কেঁদেই চলেছে। ইজানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজান কোনো মহিলা ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটা দোয়াই করছে যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথার জ্ঞান হারিয়েছে। ইজান তার একমাত্র ছেলেকে রক্ত মাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনাব্রত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজানের কাঁধে হাত দিল। কংগ্রেচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের সাথে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজান নিজের শার্টের দিকে তাকালো, পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসাবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে, জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইজান নিজের শার্ট চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজান কেবিনে এসে মার ছেলের কাণ্ড দেখছে। মুস্কি হেসে পদ্মের পাশে চেয়ারে বসলো। কেমন আছো পদ্মফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে, আনমনে উত্তর দিল, ভালো। ইজান হুট করে পদ্মের বক্ষে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছো তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পদ্ম চমকে তাকালো ইজানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ প্রাণ, সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামে প্রথম দুটো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2 থেকে 3 হয়ে গেল। সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, আরেকদিকে সে জ্বালায়। মাঝে মাঝে পদ্মের কান্না চলে আসে। আর পারে না এর দুজনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াস কান্না করছে। পদ্ম ইয়াসকে কোলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না, কান্নাও কমলো না। ইজান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মের কোল থেকে ইয়াসকে নিল। আরে এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে। এইটুকুনি একটা বাচ্চা, ঠিক আপনার মতো হয়েছে আপনার ছেলে। ইজান শুনেও শুনলো না, এমন একটা ভাব করলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলে ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো, তার কোনো দাম নেই। ছেলেও পোল্টি নিয়ে ফেললো। ইজান আস্তে করে ইয়াসকে শুয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে বেলকুনিতে নিয়ে গেল।
পদ্ম হাত পা ছোড়াছুড়ি করছে। ইছান চেয়ারে বসালো, পদ্মকেও তার কোলে বসালো, পদ্মের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। আকাশের দিকে তাকাও তো, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো, সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইছান মুচকি হেসে বলল। অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো, ইছানের দিকে ফিরে প্রশ্ন করলো। আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইছানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সবসময় পবিত্র। পদ্ম স্মিত হাসলো। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশে ইজানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজান আর কন্ট্রোল করতে পারল না, পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দুজনে গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরো একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে দিল। আর বাবু চাই না ডাক্তার সাহেব,